আসন্ন ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রতিটা প্রশ্নের জন্য তোমরা 30 সেকেন্ড সময় পাবে। প্রথম প্রশ্নে বলা হয়েছে রবির বয়স শ্যামের বয়সের 3/5 অংশ। x বছর পর রবি ও শ্যামের বয়সের অনুপাত হবে 5:7। যদি প্রথমে রবি ও শ্যামের বয়সের সমষ্টি 32 হয় তবে x এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো রবির বয়সকে আমি যদি আর এবং শ্যামের বয়সকে যদি এস মনে করি, তাহলে এখানে বলেছে রবির বয়স শ্যামের বয়সের 3/5 অংশ। অর্থাৎ শ্যামের বয়স যদি 5 হয়, রবির বয়স শ্যামের এই বয়সের 3/5 অংশ অর্থাৎ 3। বোঝা যাচ্ছে? তাহলে শ্যামের বয়স যদি 5 হয়, রবির বয়স হবে 3। এই যে এর আছে, যার গায়ে এর আছে, সেটা সবসময় নিচে ফিগারটা থাকে। অর্থাৎ শ্যামের বয়স যদি 5 হয় তাহলে রবির বয়স হবে 3। বোঝা যাচ্ছে? এবারে দেখো এই জায়গায় বলেছে x বছর পর রবি ও শ্যামের বয়সের অনুপাত হবে 5:7। রবি আর শ্যামের বয়সের অনুপাত হবে কত? 5:7। এটা কত বছর পরে? x বছর পরে। তার মানে x বছর পরে রবির বয়সও x বেড়ে যাবে এবং শ্যামের বয়সও x বেড়ে যাবে এবং তখন অনুপাত হবে 5:7। বোঝা গেছে? দেখো, যারা ক্রস প্রোডাক্ট মেথড দেখেছো তারা জানো যে দুটো রেশিও এবং একটা যদি বছর দেওয়া থাকে, যেমন এক্স বছর পর, তার মানে দুজনেরই এক্স এক্স করে বাড়ছে, যদি এরকম থাকে তাহলে আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। সেটা কি? সেটা হচ্ছে এই ক্রস গুণ এই ক্রস গুণ এই গুণফলগুলোকে আমি বিয়োগ করব। 3 7 21, 5 5 25, 25 থেকে 21 বাদ দিলে 4 ইউনিট আমি এখানে লিখব। এই ক্রস গুণ এই ক্রস গুণ গুণ করে গুণফলগুলোকে আমি বিয়োগ করব। 5x 7x, 7x থেকে 5x বাদ দিলে 2x বছর। এটা কেন বছর লিখছি? তার কারণ এটা x বছর পরে এদের বয়সের অনুপাত 5:7 বলেছিল। এটা যেহেতু বছর ছিল তাই এখানে বছর লিখেছি। এবারে দেখো বলেছে যদি প্রথমে রবি ও শ্যামের বয়সের সমষ্টি 32 হয়। আমি দেখছি রবি আর শ্যামের বয়স প্রথমে একজনের 3 ইউনিট থাকলে আর একজনের ছিল 5, অর্থাৎ সমষ্টি ছিল 8 ইউনিট। ওরা বলছে এটা 32 বছর। বুঝতে পারছো? আমরা দেখছি প্রথমে সমষ্টি 8 ইউনিট, ওরা বলেছে 32 বছর। আমরা এই দুটো ফিগারকে ইউজ করব। আমি কি বললাম? দুজনের বয়সের সমষ্টি 8 ইউনিট। আমি জানি 4 ইউনিট মানে 2x, তাহলে 8 ইউনিট মানে কত হবে? তোমরা বলবে এটাকে 2 দিয়ে গুণ করে 8 হয়, তাই এটাকেও 2 দিয়ে গুণ করে আমি বলবো 8 ইউনিট মানে হচ্ছে 4x বছর। আমি বলছি 8 ইউনিট মানে 4x বছর, কিন্তু এখানে জানি 8 ইউনিট মানে 32 বছর বেরিয়েছে, তাহলে আমি বলতে পারি এই 4x এর ভ্যালু হচ্ছে 32 বছর। তাহলে x এর মান কত? x এর মান 8 বছর, যেটা এই প্রশ্নে চেয়েছে। x এর মান কত? আমরা দেখলাম x এর মান 8, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্নে বলেছে কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15, প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ এবং শেষ সংখ্যা থেকে 5 বিয়োগ করা হলে এই গড় হয় 17.5। কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, কিছু সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় 15 এখানে বলে দিয়েছে।
এবারে প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ করছে, প্রথমে কিছু একটা সংখ্যা ছিল তার সঙ্গে 30 যোগ করা হলো এবং শেষের যে সংখ্যা আছে সেখান থেকে 5 বিয়োগ করা হলো। তাহলে ওভারঅল এই যে প্রথম সংখ্যার সঙ্গে 30 যোগ এবং শেষ সংখ্যা থেকে 5 যদি বিয়োগ করা হয়, ওভারঅল কি চেঞ্জ হলো? তোমরা বলবে 30 থেকে 5 অর্থাৎ 25 বৃদ্ধি পেল টোটালটার উপরে। টোটাল যে সংখ্যাগুলো 15 ছিল তাদের টোটাল কিন্তু আরো 25 বৃদ্ধি পেল। এবং এখানে আরেকটা বলা হয়েছে এর ফলে এই গড় হচ্ছে 17.5, গড় 15 ছিল, এখন বলছে 17.5 হয়ে গেল। কেন? তার কারণ হচ্ছে টোটাল 25 বেড়েছে, তাই গড় 15 থেকে 17.5 হয়েছে। গড় 15 থেকে 17.5 হয়েছে মানে গড় 2.5 করে বেড়েছে। গড় মানে কি? প্রতিটা সংখ্যা 2.5 করে বেড়েছে। আমি দেখছি টোটাল বেড়েছে 25, তার মধ্যে এক একটা সংখ্যা যদি 2.5 করে বাড়ে তাহলে মোট সংখ্যা কত? তোমরা বলবে 25/2.5। অথবা এইভাবে ভাবতে পারো, এক একটা সংখ্যা 2.5 করে বেড়েছে, তাহলে এক্সট্রা সংখ্যা ছিল আমি মনে করি, তাহলে এক্সট্রা সংখ্যা এতটা বেড়েছে, কিন্তু আমি দেখছি বেড়েছে 25। তাহলে এখান থেকে যদি দশমিক তোলো, এইদিকে দশমিকটাকে নিয়ে চলে আসতে হবে, তাহলে 25 10 250 অর্থাৎ এক্স এর মান হবে 10, যেটা অপশন নাম্বার 4-তে আছে। এক্স কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে। অথবা এখানেও তাই করতে পারো, দশমিকটাকে তুলে এখান থেকে 10 দিয়ে কাটতে পারো। বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 15,000 টাকা ধার দেওয়া হলো। যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হতো তবে এক বছরে কত বেশি টাকা আয় হতো? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, বাৎসরিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 15,000 টাকা ধার দেওয়া হলো। যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হতো, হতো মানে কি? তার মানে এক বছরের জন্য এখানে ধার দেওয়া হয়েছিল, এটা না দিয়ে যদি 6 মাস অন্তর সুদ দেওয়া হতো তবে এক বছরে কত বেশি টাকা আয় হতো? আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট এক বছরের ক্ষেত্রে সমান হয়, অর্থাৎ প্রথম বছরের শেষে কোনো টাকার সিম্পল ইন্টারেস্ট যা হবে কম্পাউন্ড ইন্টারেস্টও তাই হবে প্রথম বছরের শেষে। তাহলে এই জায়গায় আমি বলতে পারি যে 100 টাকা যদি আমি রাখি, এক বছর পরে 20% ইন্টারেস্ট নিয়ে আমার টাকা হবে 120। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তোমরা বলবে কম্পাউন্ড ইন্টারেস্ট এখান থেকে আসছে 120 থেকে 100 বাদ দিলে 20 ইউনিট বা 20 টাকা বলতে। বোঝা যাচ্ছে আমি কি বললাম? যে 100 টাকা রাখলে 20 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে, অর্থাৎ আমি পাবো 120 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 20। কেন এটা আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি? তার কারণ এক বছরের শেষে যে টাকাটা ইন্টারেস্ট পাওয়া যায় সেটা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ দুটোই সমান। সেক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। এবারে দেখো, এই এক বছরের স্ল্যাব ছিল, বলছে এক বছর না করে 6 মাস অন্তর অন্তর টাকা দিতে হবে, অর্থাৎ এক বছরকে আমি দুভাগ করে নিলাম, 6 মাস 6 মাস। যাই আমি দুভাগ করে নিলাম, তখন যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টকে দুই ভাগ করে নেব। যেহেতু দুই ভাগ করেছি তাই আমি বলবো যে এই ভাগেও 10% ইন্টারেস্ট পাওয়া গেছে, এই ভাগেও 10% ইন্টারেস্ট পাওয়া গেছে। বোঝা যাচ্ছে? 10%কে যদি আমি ফ্র্যাকশনে পরিণত করি, এটা হবে 10/100 অর্থাৎ 1/10। এটা মানে হচ্ছে 10 টাকা রাখলে এক বছর পর তুমি 1 টাকা ইন্টারেস্ট পাবে, অর্থাৎ 10 টাকা রাখলে এক বছর পরে তুমি 11 টাকা ইন্টারেস্ট পাবে। সরি, 11 টাকা মোট হবে, 10 টাকায় 1 টাকা ইন্টারেস্ট মানে আমি 11 টাকা পাবো। দেখো, আমি এখানে এক বছর বলছি, কিন্তু এক বছর না বলে তোমরা বলবে একটা ব্লক। এই একটা ব্লক, এই একটা ব্লক, এক বছরকে মোট দুটো ব্লকে ভাগ করেছি 6 মাস 6 মাস হিসেবে। তাহলে 10 টাকা রাখলে, যেহেতু আমি বলছি যে 10% করে ইন্টারেস্ট, 20%কে এইভাবে আমি ভাঙবো 2 দিয়ে, তাহলে 10% ইন্টারেস্ট মানে 10 টাকায় 1 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে একটা ব্লকে। অর্থাৎ 10 টাকা রাখলে আমি একটা ব্লক পরে আমি 11 টাকা ইন্টারেস্ট পাবো, কিন্তু এখানে মোট দুটো ব্লক আছে তাই এখানে 2 অর্থাৎ স্কোয়ার করে দেবে। বোঝা যাচ্ছে?
এটাকে যদি স্কোয়ার করি তাহলে আমি বলছি যে 10 10-এ 100 টাকা রাখলে আমি 121 টাকা কিন্তু টোটাল পাবো। তাহলে ইন্টারেস্ট পাবো কত? আমি ইন্টারেস্ট পাবো 21 টাকা। আমি এখানে দেখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 21 ইউনিট। এটা কি? এটা হচ্ছে আসল টাকা। দেখো আমি এখানে আসল টাকা 100 ধরেছিলাম, এখানেও আসল টাকা 100 আছে। 100 টাকা আমি জানি আসল, কিন্তু প্রশ্নে দেওয়া আছে আসল টাকা 15,000। তাহলে 100-র ভ্যালু 15,000 হলে 1-এর ভ্যালু কত হবে? 150। কি চেয়েছে? যে 1 বছরে কত বেশি টাকা আয় হতো। দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট 20 পাওয়া যাচ্ছিল, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট 21 পাওয়া যাচ্ছিল, তাহলে কতটা বেশি আয় হতো? তোমরা বলবে 21 থেকে 20 বাদ দিলে 1 ইউনিট আয় বেশি হতো। আমাদের প্রশ্ন হলো এই 1 ইউনিট যে বেশি হচ্ছে এর মান কত? আমি দেখছি 1 ইউনিটের মান 150 টাকা, অর্থাৎ আমাদের এই 150 টাকা অতিরিক্ত আয় হবে, যেটা অপশন নাম্বার 2-তে আছে। যখন 2, 3, 4, 5, 6 ও 7 দ্বারা 4 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা x কে ভাগ করা হয় তখন প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে। x যদি 2000 ও 2500-র মধ্যবর্তী কোনো সংখ্যা হয় তবে x এর অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 2, 3, 4, 5, 6, 7 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কত? 4 অঙ্কের আমি বলছি না, আমি বলছি 2, 3, 4, 5, 6, 7 এই সবগুলো দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা কত যদি আমি এই প্রশ্ন করি, তোমরা বলবে সেই সংখ্যাটা হচ্ছে এদের লসাগু। 2, 3, 4, 5, 6, 7-এর যদি তোমরা লসাগু করো সেটা বেরোবে 420। তাহলে আমি বলবো 420 হচ্ছে ক্ষুদ্রতম সেই সংখ্যা যেই সংখ্যাকে 2, 3, 4, 5, 6 এবং 7 সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এখানে যেটা বলেছে ভাগ করা যাবে, কিন্তু সেটা হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যেটা 2000 থেকে 2500-র মধ্যে থাকবে। অর্থাৎ x এমন একটা সংখ্যা দিয়েছে যেটা 2000 থেকে 2500-র মধ্যে থাকতে হবে। আমাদেরকে এই x ফিগারটাকে বার করতে হবে। দেখো 420 যদি লসাগু হয়, আমি বলবো 420-কে 4 দিয়ে গুণ করলে 1680 হচ্ছে এটা 4 অঙ্কের সংখ্যা। কিন্তু এটা 4 অঙ্কের সংখ্যা হলেও আমাকে দরকার 2000 থেকে 2500-র মধ্যবর্তী একটা সংখ্যা। 1680 2000-এর থেকে ছোট সংখ্যা, তাই আমি এইটাকে নেব না। 420-কে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে আসবে 2100। দেখো 2100 এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 2000 এবং 2500-র মধ্যবর্তী থাকে। তোমরা যদি 420-কে 6 দিয়ে গুণ করো তাহলে দেখবে এটা আসছে 2520, যেটা কিন্তু 2500 থেকে বড়। তাহলে আমি পেলাম 2000 এবং 2500-র মধ্যবর্তী একটা সংখ্যা, সেটা হচ্ছে 2100, যেটা হচ্ছে x এর মান। x কি জিনিস? x হচ্ছে, না এটা x এর মান না, সরি, এটা একটা সংখ্যা। আমি এখানে x লিখবো না, এর সঙ্গে গুলিয়ে যাবে। এটা একটা সংখ্যা a, যার মান হচ্ছে 2100। এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটাকে 2, 3, 4, 5, 6 এবং 7 দ্বারা ভাগ করা যাবে। বোঝা যাচ্ছে? এটা পুরোপুরি বিভাজ্য সংখ্যা। কিন্তু ওরা বলেছে x এমন একটা সংখ্যা হবে, এমন একটা সংখ্যা ভাগ করার পর প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। অর্থাৎ 2100 যে সংখ্যাটা আমি পাচ্ছিলাম সেই সংখ্যাটা 2, 3, 4, 5, 6, 7 প্রত্যেকটা দিয়ে ভাগ করা যায়। তার মানে এইগুলো দিয়ে 2100 বিভাজ্য। বিভাজ্য হওয়ার পরও বলছে 1 ভাগশেষ থাকতে হবে, তাহলে x এর মান অবশ্যই এর থেকে 1 বেশি থাকতে হবে। তবেই আমি বলবো 2101 এটা হচ্ছে x এর মান। এই সংখ্যাটাকে 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ভাগ করলে 2100 পর্যন্ত ভাগ মিলবে, তারপরে 1 কিন্তু ভাগশেষ থেকে যাবে। যেহেতু ভাগশেষ বলেছে তাই এই বিভাজ্য সংখ্যার সঙ্গে 1 যোগ করে তোমরা বলবে x এর মান হচ্ছে 2101। এখানে বলেছে x এর অঙ্কগুলির সমষ্টি নির্ণয় করো। x এর মধ্যে অঙ্ক আছে 2, 1, 0 এবং 1।
অর্থাৎ এদের সমষ্টি হচ্ছে 4, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। a/b + c = 1/3 এবং c/a + b = 5/7 হলে b/a + c এর মান কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এখানে দিয়েছে a/b + c অর্থাৎ a/b + c, এটা মানে হচ্ছে 1/3। এখানে দেওয়া আছে c/a + b = 5/7। দেখো আমি যদি এই সবগুলোকে যোগ করি তাহলে আসবে a + b + c। a + b + c এর মান এখানে কত পাচ্ছি? যদি এদেরকে সব যোগ করি তবে a + b + c আসছে, তাই এদেরকেও যোগ করে বলবো a + b + c এর মান আসবে 5 আর 7 12। এখানে a + b + c যদি করি তাহলে আসবে 3 আর 1 4। বুঝতে পারছো, সবগুলোকে যোগ করলে a + b + c হচ্ছে, তাই আমি এদেরকে যোগ করে বলবো 4। একবার a + b + c এখানে বলছি 4, আবার বলছি 12, এটা হবে না, তার কারণ a b c এর মান ফিক্সড। যাই মান ফিক্সড তাহলে a b c এর টোটাল যা এখানে হবে এখানেও কিন্তু টোটাল তাই হওয়ার কথা। এখানে 12 হয়েছে, এখানে 4 হয়েছে, এটা হবে না, তাই দু জায়গাতেই 12 করে না। আমি কি করলাম, একে 3 দিয়ে গুণ করলাম। একে 3 দিয়ে গুণ করা মানে এই উপরের ফিগারটাকেও 3 দিয়ে গুণ করো, নিচের ফিগারটাকেও 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো 9 আর 3 12 চলে আসছে। বোঝা যাচ্ছে? এখন আমি বলতে পারি যে ABC এর সমষ্টি এখানেও 12, এখানেও 12। এবারে আমি এখানে দেখতে পাচ্ছি a উপরে আছে, উপরে 3 আছে, অর্থাৎ a এর মান 3। c এখানে আছে, এখানে 5 আছে, অর্থাৎ c এর মান 5। তাহলে a এর মান 3, c এর মান 5, a আর c এর যোগফল হচ্ছে 3 আর 5 8। আমি বলেছিলাম a b c এর যোগফল হচ্ছে 9 আর 3 12। 12 থেকে যদি a আর c এর যোগফল 8 বাদ দেওয়া যায় তাহলে বাকিটা হবে b এর মান, অর্থাৎ b মানে হচ্ছে 4। বলেছি b/a + c এর মান কত? b/a + c। b এর মান 4, a + c এর মান 8, অর্থাৎ 1/2 এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। প্রতি কেজি 35 টাকা ও প্রতি কেজি 40 টাকা দরের দুটি বস্তু 2:3 অনুপাতে মেশানো হলো। যদি 1/5 মিশ্রণ 46 টাকা কেজি দরে এবং বাকি মিশ্রণ 55 টাকা কেজি দরে বিক্রি করা হয় তবে লাভের হার নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। 35 টাকা কেজি দরে 40 টাকা কেজি দরে দুটো বস্তু 2:3 অনুপাতে মেশানো হয়েছে। মানে এই প্রথম প্রকার যদি 2 কেজি নিই, দ্বিতীয় প্রকার 3 কেজি নিয়েছি। কি বললাম? প্রথম প্রকার 2 কেজি যদি নিই তাহলে দ্বিতীয় প্রকার 3 কেজি নিয়েছি। যদি এরকম হয় তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে? দেখো এই জায়গায় 35 টাকা করে কেজি, 2 কেজির দাম কত হবে? 35 দুগুণে 70 টাকা। এখানে 40 টাকা করে কেজি, 3 কেজির দাম হবে 3 4 12, অর্থাৎ 120 টাকা। তাহলে মোট খরচ হলো 190 টাকা। এটা আমার ক্রয় মূল্য হয়ে গেল, আমি এখানে সিপি লিখছি। এবারে বলেছে যদি 1/5 মিশ্রণ 46 টাকা কেজি দরে, 1/5 মিশ্রণ মানে কি? 5-এর মধ্যে 1, এটা হবে 46 টাকা করে কিলো। আর বাকিটা 5-এর মধ্যে 1 হলে বাকি থাকছে 4 কিলো। এই 4 কিলো বলছে বাকিটা 55 টাকা কিলো দরে, 55 টাকা পার কেজি দরে বিক্রি করা হলো। তাহলে 46 টাকা পার কেজি দরে 1 কেজির বিক্রয় মূল্য হবে 46 টাকা। 55 টাকা কিলো দরে এই বাকি 4 কিলোর দাম হবে 55 × 4, অর্থাৎ 220 টাকা।
তাহলে মোট বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস কত হবে? 46 প্লাস 220 অর্থাৎ 266 টাকা। আমি দেখলাম কিনেছি 190 টাকায়, বিক্রি করেছি 266 টাকায়, তাহলে আমার প্রফিট কত হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দেব, এই ক্রয় মূল্য এটা বাদ দিলে আসছে 76 টাকা, এটা আমার প্রফিট। প্রফিট কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে প্রফিট হয়। ক্রয় মূল্য কত ছিল? 190 টাকা। 190 টাকায় প্রফিট হচ্ছে 76 টাকা, 100 টাকায় কত? এটাই প্রশ্ন। তাহলে প্রফিট হবে 40%, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। 100 থেকে 600-র মধ্যে কতগুলি সংখ্যা 4 ও 6 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো 100 থেকে 600-র মধ্যে 4 ও 6 উভয় সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। যে সংখ্যাটা 4 দিয়েও বিভাজ্য হবে, 6 দিয়েও বিভাজ্য হবে, সেই সংখ্যাটা অবশ্যই 4 ও 6-এর লসাগু অর্থাৎ 12 দিয়ে বিভাজ্য হতে হবে। বোঝা গেছে? তাহলে যে সংখ্যা 4 ও 6 উভয় দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যাটা 4 ও 6-এর এলসিএম অর্থাৎ 12 দিয়ে বিভাজ্য হতে হবে। আমাকে এখানে রেঞ্জ দিয়েছে 100 থেকে 600-র মধ্যে এরকম কতগুলো সংখ্যা আছে। দেখো এই ক্ষেত্রে আমাদের সবসময় বার করতে হয় 1 থেকে। আমি দেখব 1 থেকে 600-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 12 দিয়ে বিভাজ্য। আমি বলবো 1 থেকে 100-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 12 দিয়ে বিভাজ্য। এই পুরো ফিগার থেকে যদি আমি এইটা মাইনাস করি, তাহলে বলবো 100 থেকে 600-র মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যারা 12 দিয়ে বিভাজ্য। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা 1 থেকে রেঞ্জ বার করে এই পর্যন্ত বার করব, 1 থেকে রেঞ্জ বার করে এই পর্যন্ত বার করব, করে দুটোকে বিয়োগ করলে 100 থেকে 600-র মধ্যে কতগুলো সংখ্যা পেয়ে যাব। 1 থেকে 600-র মধ্যে কতগুলো সংখ্যা 12 দিয়ে বিভাজ্য বলতে গেলে আমি এই যে শেষ ফিগারটা আছে এটাকেই 12 দিয়ে ভাগ করে নেব। এটা পেলাম 50। জাস্ট এখানে লিখলাম 50টা এরকম সংখ্যা আছে যারা 12 দিয়ে বিভাজ্য। একই রকম ভাবে 1 থেকে 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 12 দিয়ে বিভাজ্য, এই 100-কে আমরা 12 দিয়ে ভাগ করব। ভাগ পুরো মিলতে হবে তার কোনো মানে নেই, ভাগ ফলটা শুধু নেবো, ভাগশেষটা নেব না। এটাকে ভাগ করলে 8 12 96, 9 12 108, তাই 8 12 96 পর্যন্ত ভাগ ফলটা শুধু নেবো, এখানে রাখলাম। আমি দেখলাম এখান থেকে এই রেঞ্জে 50টা আছে, এই রেঞ্জে 8টা আছে, তাহলে এখানে কত থাকবে? তোমরা বলবে 50 থেকে 8 বাদ, অর্থাৎ 42টা এরকম সংখ্যা আছে 100 থেকে 600-র মধ্যে যারা 12 দিয়ে বিভাজ্য। তাই আমাদের উত্তর হবে 42, যেটা অপশন নাম্বার 2-তে আছে। কোন শ্রেণীতে ছাত্রীদের গড় নম্বর 73 এবং ছাত্রদের গড় নম্বর 71, যদি শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের গড় নম্বর 71.8 হয় তবে ছাত্রীদের সংখ্যা কত শতাংশ? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। ছাত্রীদের গড় নম্বর দেওয়া আছে 73, ছাত্রদের গড় নম্বর দেওয়া আছে 71। ছাত্রছাত্রী মিশিয়ে সকল ছাত্রছাত্রীর গড় নম্বর দেওয়া আছে 71.8, তাই আমি এটা মাঝখানে বসালাম। দুজনকার গড়, তাই দুজনের মাঝখানে বসালাম। দেখতে পাচ্ছ এটা অ্যালিগেশন প্রসেস হবে। এই ক্রস বিয়োগ করব 0.8, এই ক্রস বিয়োগ করব 1.2, তাহলে রেশিও এলো, দশমিক তুলে দাও, 4 দিয়ে কাটো, 2:3। অর্থাৎ ছাত্রী যদি দুজন হয়, ছাত্র থাকবে 3 জন, ছাত্র আর ছাত্রী মোট কত? তোমরা বলবে 2 আর 3 5 জন হচ্ছে টোটাল ছাত্রছাত্রী, এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 2। আমি দেখলাম 5 জনের মধ্যে 2 জন ছাত্রী থাকবে, তাহলে 100 জনের মধ্যে কত থাকবে?
তোমরা বলবে 100 জনের মধ্যে ছাত্রী থাকবে 40 জন, অর্থাৎ 40%, যেটা অপশন নাম্বার একেতে আছে। এটাই চেয়েছে ছাত্রীদের সংখ্যা কত শতাংশ। বোঝা যাচ্ছে? পরের প্রশ্ন, দুটি ভর্তি করার পাইপ একত্রে কোনো ট্যাঙ্ক 12 ঘন্টায় ভর্তি করতে পারে। একটি পাইপ অপর পাইপের তুলনায় 10 ঘন্টা আগে ট্যাঙ্কটি ভর্তি করতে পারে। দ্রুতগামী পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটিকে ভর্তি করবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, খুব সাধারণ অঙ্ক এটা। আমরা জানি যে কোনো একটা ট্যাঙ্ক, মনে করো এ ট্যাঙ্ক, এ পাইপ কোনো একটা ট্যাঙ্ককে এক্স ঘন্টায় ভর্তি করে, বি পাইপ কোনো একটা ট্যাঙ্ককে ওয়াই ঘন্টায় ভর্তি করে। আমি যদি বলি যে এ আর বি দুজনেই চালু আছে, তবে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হবে? এর জন্য একটা বেসিক ফর্মুলা আছে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দুজনকে একসঙ্গে যদি চালিয়ে দিই, তাহলে এই এত ঘন্টায় কিন্তু ট্যাঙ্কটা ভর্তি হবে। তোমরা এই বেসিক ফর্মুলাটা জানো, আমি বহুবার এটাকে বলেছি। এক্ষেত্রেও আমরা কিন্তু অপশন থেকে এটাকে করে দিতে পারি। দেখো, এখানে বলেছে দুটি ভর্তি করার পাইপ একত্রে 12 ঘন্টায় ভর্তি করে। আমি দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায় ভর্তি করে। দুজনকে যদি একত্রে চালানো হয়, ওরা বলছে 12 ঘন্টায় ভর্তি করবে। অর্থাৎ আমাকে বার করতে হবে এই যে জিনিসটা এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটার মান 12 কোথায় আসছে। কি কি ডাটা দেওয়া আছে? এখানে বলেছে একটা পাইপ অপর পাইপের তুলনায় 10 ঘন্টা আগে ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারে। দ্রুতগামী পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটাকে ভর্তি করবে? আমি যদি অপশন নাম্বার 1 উত্তর ধরি, তাহলে এটা দ্রুতগামী পাইপ 20 ঘন্টায় ভর্তি করবে। আমি যে কোনো একটা মান নিচ্ছি, মনে করো এক্স আর ওয়াই মধ্যে এক্স এর মান হচ্ছে 20 ঘন্টা। বোঝা যাচ্ছে? দ্রুতগামী যদি 20 ঘন্টায় ভর্তি করে, তাহলে যে স্লো অপর পাইপ, সেটা দেখো 10 ঘন্টা পরে ভর্তি করবে। কেন? এখানে বলেছে অপর পাইপের তুলনায় 10 ঘন্টা আগে ভর্তি করে। এটা যদি দ্রুতগামী হয় 20 ঘন্টায় ভর্তি করে, তাহলে যে স্লো আছে সে আরো 10 ঘন্টা পরে ভর্তি করবে। স্লোটাকে আমি ওয়াই মনে করছি। 20 ঘন্টায় যদি দ্রুতগামী ভর্তি করে, স্লো ভর্তি করবে 10 যোগ করে 30 ঘন্টা। তাহলে আমি এক্স আর ওয়াই এর ভ্যালু 20 আর 30 পাচ্ছি। আমি এই জায়গায় বসিয়ে দেখবো 12 আসছে কিনা। যদি আসে তাহলে এটা উত্তর, যদি না আসে ঠিক সেইভাবেই আমি 2 এর অপশনটাকে করব, যে একটা 18 ঘন্টা আর একটা 18 প্লাস 10 28 ঘন্টা। হয়ে যাচ্ছে। এখানে জাস্ট বসিয়ে দেখে নাও এক্স আর ওয়াই এর মান 20 আর 30, 12 ঘন্টা আসছে কিনা। এক্স এর মান 20, ওয়াই এর মান 30, এক্স প্লাস ওয়াই অর্থাৎ 20 প্লাস 30 50। আমি যদি এইটাকে কাটি, তাহলে কিন্তু 12 ঘন্টা আসছে। বোঝা গেছে? এই দেখো 12 আসছে। তাহলে আমি যেটা ধরেছিলাম সেটাই কিন্তু উত্তর। হতে পারে প্রথমে আছে, এটা পরেও থাকতে পারতো। সেক্ষেত্রে তোমাদেরকে পরপর তিনটেকে চেক করতে হতো। যদি এই তিনটের মধ্যে কোনোটা না উত্তর হতো, তাহলে চতুর্থটা চেক করতে হতো না, এটাই উত্তর হতো। দুটি বস্তু 800 টাকায় বিক্রি করে তিনটি বস্তুর ক্রয় মূল্যের সমান পরিমাণ টাকা লাভ হলে লাভের হার কত? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দেখো, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং লাভ, এই তিনটের মধ্যে সম্পর্ক কিভাবে পাওয়া যায়? কোনো একটা জিনিস কিনেছি, তার ক্রয় মূল্য সিপি, বিক্রি করেছি সেটা এসপি। যদি আমি কিনে তার সঙ্গে কিছু প্রফিট যোগ করে বিক্রি করি, তাকেও কিন্তু আমি বিক্রয় মূল্যই বলবো। কিন্তু সেক্ষেত্রে বলবো যে ক্রয় মূল্যের সঙ্গে কিছু একটা যোগ করেছি, এই টাকাটা যোগ করার পর আমি যেটা বিক্রি করেছি, সেই বিক্রয় মূল্যে আমি বলবো লাভ আছে। তার মানে লাভ কার সঙ্গে যোগ হয়? ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ হয়। ক্ষতি কি হবে? ক্রয় মূল্য থেকে কিন্তু লাভটা বিয়োগ হয়। এবার দেখো, এখানে বলেছে
দুটি বস্তু বিক্রি করে তিনটি বস্তুর ক্রয় মূল্যের সমান পরিমাণ টাকা লাভ করেছে। কি করেছে? দুটো বস্তু বিক্রি করেছে, দুটো বস্তুকে বিক্রি করেছে, তাই 2SP লিখলাম। SP মানে বিক্রয় মূল্য। আমাকে বলো দুটো বস্তু বিক্রি করতে গেলে দুটো বস্তুকে কিনতে হতো, তাই আমি 2CP বসালাম। যতগুলো বস্তু বিক্রি করছি আমাকে তো ততগুলো বস্তু কিনতে হবে, নাহলে বিক্রি করবো কি করে? তাহলে দুটো বস্তু বিক্রি করেছি, তাই দুটো বস্তু আমি কিনেছিলাম। এবারে বলেছে যে লাভটা বলছে তিনটি বস্তুর ক্রয় মূল্য, তিনটি তাই 3 বসালাম, ক্রয় মূল্য তাই CP বসালাম। এইটা কি? এটা বলেছে লাভ হচ্ছে। লাভ কার সঙ্গে যোগ করব? ক্রয় মূল্যের সঙ্গে সবসময় লাভ যোগ হয়। আমাদের এইটা ক্রয় মূল্য, তার সঙ্গে আমি লাভ যোগ করছি কতটা? তিনটে বস্তুর ক্রয় মূল্য, অর্থাৎ 3CP যোগ করলাম। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে আমরা জানি বিক্রয় মূল্য হয়, তাই আমি এটা সমান বিক্রয় মূল্য করলাম। ঠিক এই জায়গায় আমি করেছি। ক্রয় মূল্য আমাদের এক্ষেত্রে 2CP, প্রফিট হচ্ছে তিনটে বস্তুর ক্রয় মূল্য অর্থাৎ 3CP, তাই প্রফিটের জায়গায় আমি 3CP বসিয়েছি, সমান সেলিং প্রাইস কত? ওই দুটো বস্তুর বিক্রয় মূল্য প্রথমে এটা বলেছিল। এবারে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা আসছে 5CP সমান 2SP, CP/SP সমান 2/5। অর্থাৎ ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 5 টাকা, তাহলে লাভ কত? তোমরা বলবে লাভ হচ্ছে 3 টাকা। 2 টাকায় কিনে 3 টাকা লাভ করে 5 টাকায় বিক্রি করেছি। লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে লাভ হয়। এখানে ক্রয় মূল্য কত? 2 টাকা। 2 টাকা ক্রয় মূল্যে লাভ হচ্ছে 3 টাকা, পার্সেন্টেজ চেয়েছে তাই 100 দিয়ে গুণ করে দাও। এটা করলে লাভের হার আসবে 150%, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। এখানে 800 টাকার কোনো ভ্যালু নেই। দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যা থেকে 13 বিয়োগ করা হয় তবে ওই অনুপাত হয় 10:21। যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 15 যোগ করা হয় তবে এই অনুপাত কত হবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, প্রতিটা সংখ্যা থেকে 13 বিয়োগ করব, এই অনুপাত হবে 10:21। 10:21 কখন হচ্ছে? যখন এখান থেকেও 13 বিয়োগ করা হচ্ছে, এখান থেকেও 13 বিয়োগ করা হচ্ছে। মাইনাস চিহ্ন দিতে পারতাম, আমি দিইনি, তার কারণটা শুনে নাও। দেখো এক্ষেত্রে দুটো রেশিও এবং দুটো সংখ্যা পাওয়া গেছে কিছুক্ষণ আগে, আমি যেটা ক্রস প্রোডাক্ট মেথড বলছিলাম। এর একটাই কন্ডিশন থাকতে হয় কি, যে দুটো রেশিও থাকবে আর দুটো এরকম সংখ্যা থাকতে হবে। এবার দেখো এক্ষেত্রে বলেছে দুটো সংখ্যা থেকে 13 বিয়োগ করবে, অর্থাৎ এখানেও -13, এখানেও -13 দেওয়া উচিত ছিল, আমি দিইনি, তার কারণ যদি দুটোই যোগ বা দুটোই বিয়োগ বলে কোনো সাইন বসাতে হবে না। যদি একটা যোগ আর একটা বিয়োগ করে সেক্ষেত্রে কিন্তু সাইন বসানোর প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমি একটায় প্লাস লিখতাম যেটা যোগ বলতো, আর যেটা বিয়োগ বলতো সেটাকে মাইনাস বসাতাম। কিন্তু দুটোই যোগ বা দুটোই বিয়োগ বললে বসানোর কোনো দরকার নেই। বোঝা যাচ্ছে? এবার এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, 3×21 63, 5×10 50, ক্রস গুণ করার পর বিয়োগ করব, 63 থেকে 50 বাদ দিলে 13 ইউনিট আমি এখানে লিখব। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব। দেখো এইখানে যখন ক্রস গুণ করবে তখন 130 এইভাবে গুণ করতে যেও না। যদি এই দুটো সংখ্যা সমান হয় তাহলে জাস্ট এদেরকে আগে বিয়োগ করে নাও। এদেরকে বিয়োগ করলে কত হবে? 11। 11কে এই 13 দিয়ে গুণ করে এখানে 143 লিখে দাও। কেন এটা হয় একবার দেখে নাও। আমি কি জানি এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব করে তাদের বিয়োগ করব। আমি দেখছি 21×13 হবে, বিয়োগ করব 10×13। যদি এখান থেকে 13 কমন নিতাম তাহলে 21 - 10 পাওয়া যেত। এই 21 - 10টা কি? এই ডিফারেন্স 21 - 10, সেটার সঙ্গে এই কমন ফিগারটাকে গুণ করে নিয়ে আমি এখানে বসাবো। বোঝা যাচ্ছে? এবারে দেখো এই দুটো সাইন দুটোই যদি প্লাস থাকে বা দুটোই যদি মাইনাস থাকে আমরা সবসময় ক্রস গুণ করার পর বিয়োগ করব। কিন্তু ধরে নাও একটার প্লাস আছে আর একটার মাইনাস আছে, সেক্ষেত্রে ক্রস গুণ করার পর গুণফলগুলোকে যোগ করব, এটা মাথায় রাখো। যদি আলাদা সাইন হয়, একটা যোগ করলো একটা বিয়োগ করলো, সেক্ষেত্রে ক্রস গুণ করার পর গুণফলগুলোকে আমি সবসময় যোগ করে এখানে লিখব। বোঝা গেছে? দেখো 13 ইউনিটের ভ্যালু 143 হলে 1 এর ভ্যালু হবে 11, 1 এর ভ্যালু 11 হলে 3 এর ভ্যালু হচ্ছে 33,
5 এর ভ্যালু কত 55। তাহলে সংখ্যাগুলো হচ্ছে 33 আর 55, কেন প্রথমে সংখ্যাগুলো রেশিও ছিল 3:5। এবার একটা সংখ্যা 33 পেলাম, একটা সংখ্যা 55 পেলাম, বলছে প্রতিটা সংখ্যার সঙ্গে 15 যোগ করলে রেশিও কত হবে। এর সঙ্গে 15 যোগ করে দাও, এর সঙ্গে 15 যোগ করে দাও, করে বলো রেশিও কত। এটা যোগ করলে আসছে 48, এটা আসছে 70, 2 দিয়ে কাটলে 24:35, 24:35 আছে অপশন নাম্বার 4-এতে, তাই উত্তর হবে অপশন নাম্বার 4। কোনো টাকার সরল সুদের পরিমাণ আসলের 8/25 অংশ, যদি সময়ের পরিমাণ সুদের হারের অর্ধেক হয় তবে সুদের হার নির্ণয় করো। খুব সোজা প্রশ্ন, এটা কিন্তু আমি 20 সেকেন্ড সময় দেবো, অর্থাৎ এখানে যখন 10 যাবে এই জায়গায় আমি বন্ধ করে দেবো। ভুলে গেছি বন্ধ করতে, চলো। কোনো টাকার সরল সুদের পরিমাণ আসলের 8/25 অংশ, আমি কিছুক্ষণ আগে বলেছি যার গায়ে র থাকবে সেই ফিগারটা নিচে থাকে। এখানে আসলকে আমি যদি প্রিন্সিপাল বা পি মনে করি তাহলে তার ভ্যালু হচ্ছে 25, আর সুদের পরিমাণ যেটা আছে সেটা এইখানে বসে, সুদ বা ইন্টারেস্ট পরিমাণ তাহলে হবে 8। বোঝা গেছে। যদি সময়ের পরিমাণ সুদের হারের অর্ধেক হয়, সুদের হার তাকে আমি যদি আর মনে করি তাহলে সময়ের পরিমাণ হবে সুদের হারের অর্ধেক, অর্থাৎ r/2। এটা হচ্ছে সুদের হার r%, তার অর্ধেক হচ্ছে টাইম। বলেছে সুদের হার অর্থাৎ r এর ভ্যালু কত, r এর ভ্যালু কত, এটা প্রশ্ন। আমরা একটা বেসিক ফর্মুলা জানি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, 100y = PTR। 100 ইন্টু ইন্টারেস্টের ভ্যালু হচ্ছে 8, প্রিন্সিপাল 25, টাইম টি এর ভ্যালু r/2, যেহেতু r নির্ণয় করতে হবে, আর এখানে তো r রয়েইছে তাই আমি r কে ঘাটাবো না, তার কারণ আমাকে r বার করতে হবে। এটা কেটে দাও, 4 32 2 64, r স্কোয়ারের ভ্যালু 64 হলে r এর ভ্যালু পজিটিভ নেবো, সেটা হবে 8, অর্থাৎ √64, তার ভ্যালু হচ্ছে 8। তাহলে সুদের হার 8%, যেটা অপশন নাম্বার 2-এতে আছে। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 6টার সময় বেরিয়ে কিউ স্থানে দুপুর 2টোর সময় পৌঁছান। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 8টার সময় বেরিয়ে পি স্থানে দুপুর 3টের সময় পৌঁছান। কখন তারা পরস্পর মিলিত হয়েছিল? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। এই পি স্থান, এই হচ্ছে কিউ। এখান থেকে এক ব্যক্তি এই দিকে যাচ্ছে সকাল 6টার সময়, আর কিউ স্থানে পৌঁছাচ্ছে 2টোর সময়। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত কতক্ষণ সময় লাগলো হিসেব করো। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত 8 ঘন্টা সময় লাগছে, আমি এখানে 8 ঘন্টা লিখলাম। একই রকম ভাবে কিউ স্থান থেকে এক ব্যক্তি সকাল 8টার সময় বেরোচ্ছে এবং বেরিয়ে পি স্থানে দুপুর 3টের সময় পৌঁছাচ্ছে। 8টা থেকে 3টে পর্যন্ত কতক্ষণ হবে? 8টা থেকে 3টে পর্যন্ত 7 ঘন্টা হবে, আমি এখানে লিখে নিলাম। এবার এই যে 8 আর 7 এলো, এদেরকে গুণ করে নাও বা লসাগু বার করে নাও, সেটা হচ্ছে 56। আমি ধরবো পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 56 কিমি। বোঝা গেছে, ওই লসাগুটা আমি এদের ডিস্টেন্স ধরে নেবো। এবার দেখো এই ব্যক্তি যে পি থেকে এদিকে কিউ এর দিকে যাচ্ছে, সে 8 ঘন্টায় তাহলে 56 যাবে, আমি ধরে নেবো। 8 ঘন্টায় যদি 56 যায় তাহলে প্রতি ঘন্টায় কত করে যাবে? তোমরা বলবে 7 কিমি করে। প্রতি ঘন্টায় 7 কিমি যাচ্ছে মানে পি থেকে যে ব্যক্তি কিউ এর দিকে যাচ্ছে তার স্পিড হচ্ছে 7 কিমি পার ঘন্টা। একই রকম ভাবে কিউ থেকে পি এর দিকে যে ব্যক্তি যাচ্ছে সে 7 ঘন্টায় 56 গেছে। 7 ঘন্টায় যদি 56 যায় তাহলে প্রতি ঘন্টায় যাচ্ছে 8 কিলোমিটার করে, অর্থাৎ এখান থেকে যে ব্যক্তি এই দিকে যাচ্ছে তার স্পিড হচ্ছে 8 কিমি পার ঘন্টা। এবারে দেখো একজন 6টায় বেরিয়েছে, একজন 8টায় বেরিয়েছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই টাইমটাকে ইকুয়াল করো,
অর্থাৎ 8টা তো এখানে আছে, যে সকালবেলা বেরিয়েছে তাকে বলো তুমি 8টা পর্যন্ত আগে এগিয়ে এসো। সকাল 6টার সময় এই ব্যক্তি বেরিয়েছে, 8টা পর্যন্ত অর্থাৎ 8টার সময় এই ব্যক্তি এখানে আসবে। 8টা পর্যন্ত মানে ক ঘন্টা হলো, 6টায় বেরিয়ে 8টায় এখানে আসছে, মানে 2 ঘন্টায় উনি 7 কিমি পার ঘন্টা গতিবেগে 7 দুগুণে 14 কিলোমিটার এসছেন। বোঝা যাচ্ছে এই ব্যক্তির বেগ হচ্ছে প্রতি ঘন্টায় 7 করে। সকাল 6টায় বেরিয়ে সকাল 8টার সময় অর্থাৎ 2 ঘন্টায় প্রতি ঘন্টায় 7 কিলোমিটার হিসেবে 7 দুগুণে 14 কিলোমিটার এসে গেছে। 56 কিলোমিটার টোটাল ডিস্টেন্স ছিল, 56 থেকে 14 কিলোমিটার যদি বাদ দিয়ে দাও তাহলে বাদ বাকি 42 কিলোমিটার এটা ডিস্টেন্স রইল। বোঝা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত 42 রইল, শুধুমাত্র আমি এইটুকুনি এখানে টানছি, এই 42 কিলোমিটার রইল। এখন সকাল 8টা এইখানেও, আর যে ব্যক্তি এদিকে আছে তারও হচ্ছে সকাল 8টায়। এবারে দেখো কেন এটা এক করে নিতে হয়, তার কারণ আমরা এখানে আপেক্ষিক বেগের ধারণায় অঙ্কটা করব। মানে একজন এদিকে যাবে একজন এদিকে যাবে কিন্তু একই সময়ে বেরোবে, সেই জন্য আমরা সকাল 8টার সময় আগে কিন্তু করে নিয়েছি। এবারে যে ব্যক্তি এদিকে যাচ্ছে তার স্পিড হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা এবং যে ব্যক্তি এদিকে যাচ্ছে তার স্পিড 8 কিলোমিটার পার ঘন্টা। এরা যদি একে অপরের দিকে আসে তাহলে প্রতি ঘন্টায় কতটা করে ডিস্টেন্স কমবে? তুমি বলবে এ যাবে 7 আর এ এদিকে যাবে 8, অর্থাৎ প্রতি ঘন্টায় 15 করে ডিস্টেন্স কমবে। প্রতি ঘন্টায় যদি 15 কিলোমিটার করে ডিস্টেন্স কমে তাহলে এই 42 কিলোমিটার ডিস্টেন্স কমতে কত সময় লাগবে? তোমরা বলবে 42/15 অর্থাৎ ঘন্টা, অর্থাৎ 2 ঘন্টা 48 মিনিট। কি করে বেরোয়? 42কে 15 দিয়ে ভাগ করবে, 15 দুগুণে 30, এখানে আসছে 12, এটা ঘন্টা এসছে, এটাকে 60 দিয়ে গুণ করে নাও, 6×12 = 72, 720 হয়েছে, 720 এসছে। এখান থেকে আবার করো, এটা 2 ঘন্টা বেরিয়েছে, 4×15 = 60 আর 8×15 = 120, বোঝা যাচ্ছে, তাই 2 ঘন্টা 15 মিনিট আসছে। তাহলে ওরা দেখলাম এই 42 কিলোমিটার দুজনে মিলে একত্রে আসতে 2 ঘন্টা 48 মিনিট সময় নিল। আগে ছিল সকাল 8টা পর্যন্ত এইখানে, 8টার পরে আরো 2 ঘন্টা 48 মিনিট লাগছে তাদের মিলিত হতে। তাহলে মিলিত কখন হবে? সকাল 8টা প্লাস 2 ঘন্টা 48 মিনিট অর্থাৎ 10টা 48 মিনিটে, যেটা অপশন নাম্বার 3-এতে আছে। বোঝা যাচ্ছে? এক্ষেত্রে কি করতে হয় আমি আবার বলি, দুজনকে সমান সময়ে নিয়ে আসতে হয়। সকাল 8টায় চলে আসতে চাই, সকাল 8টা লিখতে হবে। ব্যালেন্স দূরত্বটা দুজনে মিলে কতক্ষণে যাবে এর সঙ্গে খালি অ্যাড করতে হয়। কোনো কাজ শেষ করতে এ যে সময় নেয় বি ও সি কাজটি শেষ করতে একত্রে সেই সময় নেয়। যদি এ ও বি একত্রে কাজটি 8 দিনে শেষ করে এবং সি একা কাজটি 40 দিনে শেষ করতে পারে, তবে বি একা কাজটি শেষ করতে কতদিন সময় নেবে? তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। বলেছে কোনো কাজ শেষ করতে এ যে সময় নেয় বি ও সি কাজটি শেষ করতে একই সময় নেয়, অর্থাৎ এ যে সময়টা নেবে বি আর সি দুজনে মিলে সেই সময় নেবে বলে দিয়েছে। যদি এ ও বি একত্রে কাজটা 8 দিনে করে, এ ও বি কাজটা 8 দিনে করছে এবং সি একা 40 দিনে করছে, যে কাজটার কথা বলা হচ্ছে সেই কাজটা কতটুকু? তোমরা বলবে সেই কাজটা হচ্ছে 8 আর 40-এর লসাগু অর্থাৎ 40, এটা হবে টোটাল ওয়ার্ক। খেয়াল রেখো এটা টোটাল ওয়ার্ক। এই 40 কাজকে এ আর বি 8 ঘন্টায় করেছে। 8 ঘন্টায় যদি 40 করে প্রতি ঘন্টায় কত করবে? তোমরা বলবে 40কে 8 দিয়ে ভাগ অর্থাৎ 5। তার মানে আমরা এখানে যে ফিগার থাকবে সেটাকে এইখানের ফিগার দিয়ে ভাগ করব। 40কে 8 দিয়ে ভাগ করলে 5। আমি বলবো এ বি দুজনে মিলে একত্রে প্রতি ঘন্টায় 5 ইউনিট কাজ করে। একই রকম ভাবে 40কে 40 দিয়ে ভাগ করে আমি এখানে লিখবো 1, বলবো সি প্রতি ঘন্টায় 1 ইউনিট কাজ করে। ঠিক, এবার দেখো এই সি এর জায়গায় আমি কিন্তু এ মাইনাস বি লিখতে পারি।
লিখতে পারি না, সি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। আমি সি এর জায়গায় আমি এখানে এ মাইনাস বি বসিয়ে দিলাম। এবারে কি পেলাম যে এ প্লাস বি এর মান 5 এবং এ মাইনাস বি এর মান 1। এখানে যেগুলো বেরোলো সেগুলো হচ্ছে প্রতি ঘন্টায় এ আর বি 5 কাজ করে, প্রতি ঘন্টায় এ মাইনাস বি 1 কাজ করে। আমরা জানি দুটো সংখ্যার যোগফল, যেমন এখানে এ আর বি এর যোগফল কত দেওয়া আছে 5, আর এ আর বি এর বিয়োগফল দেওয়া আছে 1। তোমরা এখানে দুটো কাজ করতে পারো, এ আর বি এর ভ্যালুটাকে সমাধান করে বার করতে পারো, অথবা আমি বলেছি যে দুটো সংখ্যার যোগফল আর দুটো সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যাটা যেটা প্রথমে থাকে সেটা বড় সংখ্যা, বড় সংখ্যার মান হবে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, 5 আর 1 6, তাকে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো 3। বি এর মান অর্থাৎ ছোটটার মান পাবো এদেরকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 5 মাইনাস 1 সমান 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। এইগুলো যেগুলো বেরোবে সেগুলো হচ্ছে দক্ষতা, অর্থাৎ এ প্রতি ঘন্টায় 3 ইউনিট কাজ করলে বি প্রতি ঘন্টায় 2 ইউনিট কাজ করবে। বলেছে পুরো কাজটা শেষ করতে বি এর কত সময় লাগবে। দেখো বি পুরো কাজটা কত 40 ইউনিট, পুরো কাজটা 40 ইউনিট, বি প্রতিদিন 2 ইউনিট করে কাজ করছে, তাহলে 40 ইউনিট কাজ শেষ করতে বি এর সময় লাগবে 20 দিন, যেটা অপশন নাম্বার 3 তে আছে। কোনো নির্দিষ্ট দূরত্ব যেতে একটি নৌকার স্রোতের প্রতিকূলে যে সময় লাগে অনুকূলে ওই দূরত্ব যেতে তার অর্ধেক সময় লাগে। স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত নির্ণয় করো। তোমাদের সময় শুরু এখন। সময় শেষ। বলেছে কোনো নির্দিষ্ট দূরত্ব যেতে, এখানে দূরত্বটাকে নির্দিষ্ট করে দিয়েছে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। দূরত্বকে নির্দিষ্ট করেছে মানে এর মান আমি মনে মনে 1 ধরে নেব, যাকে নির্দিষ্ট করবে তার মান 1 ধরে নেব, তাহলে এস ইজ ইকুয়াল টু হবে 1/t। এটা বলতে বোঝায় স্পিডের রেশিও এবং টাইমের রেশিও পরস্পর উল্টো। এখানে প্রতিকূলে যে সময় লাগে অনুকূলে ওই দূরত্ব যেতে তার অর্ধেক সময় লাগে। অনুকূল আর প্রতিকূলে টাইমের কথা বলেছে। কি বলেছে, প্রতিকূলে যে সময় লাগে অনুকূলে তার অর্ধেক লাগে, তাহলে প্রতিকূলে যদি 2 লাগে সময় তাহলে অনুকূলে তার অর্ধেক অর্থাৎ 1 লাগবে, তাই তো, সময়টা অর্ধেক লাগবে। সময়ের উল্টো কি স্পিড, তাহলে স্পিডের রেশিও কি হবে 1:2 আছে, এটা হয়ে যাবে 2:1। তাহলে অনুকূল স্পিড অনুকূল বেগ যদি 2 হয় প্রতিকূল বেগ হবে 1। এবার আমাকে বলো তো অনুকূল বেগ মানে কি। অনুকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগটা যোগ থাকবে, আর প্রতিকূল বেগ মানে হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে। এই জিনিসটাকে আমি একবার এখানে লিখছি এটা বলার জন্য যে আমি এই জিনিস কিছুক্ষণ আগে বলে এসেছি। নৌকা প্লাস স্রোত 2, নৌকা মাইনাস স্রোত সেটা হচ্ছে 1। দেখো a প্লাস বি সমান 2, a মাইনাস বি সমান 1 জাস্ট আগের অঙ্কটায় বলা হয়েছিল। ওখানে কি বলেছিলাম, যেটা বড় নৌকার বেগ সেটা যদি আমি পেতে চাই সেটা কি হবে, সেটা হবে এই দুটো সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 2 + 1 3/2। আর স্রোতের বেগ অর্থাৎ যেটা ছোট সংখ্যা সেটার মান কত হবে, তোমরা বলবে এদের বিয়োগফল বাই 2, 2 থেকে 1 বাদ দিলে 1/2। তাহলে নৌকার বেগ আর স্রোতের বেগের রেশিও হবে 3:1, যেটা অপশন নাম্বার 4 তে আছে। বোঝা যাচ্ছে, ঠিক আগের অঙ্কটারই অ্যাপ্লিকেশন কিন্তু এখানে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকার পায়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।